Hali, 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 Hali.
আজকে রবি সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আজ পঞ্চদশ বার্ষিক বিনোদ বিহারী রায় স্মারক বক্তৃতার বক্তা শ্রী পঙ্কজ সাহা। বক্তৃতার শিরোনাম অন্ধকারে মুখ ঢাকেননি রবীন্দ্রনাথ। বক্তৃতার মধ্যেই জ্যোতিচিহ্নের মতোই থাকবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী ইমন চক্রবর্তী, যার স্মৃতির উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানটি উৎসর্গিত। সেই বিনোদ বিহারী রায় কর্মজীবনে ছিলেন একজন সেশন জাজ, বিচারক, জজ সাহেব, অত্যন্ত সুশিক্ষিত, আইনজ্ঞ, যুক্তিবাদী, নীতিনিষ্ঠ মানুষ। কিছুটা বিপরীতে গোঁড়া হিন্দু, নিরামিষাশী, নিত্যসঙ্গী হিন্দু ধর্মশাস্ত্র, গীতা, চণ্ডী, উপনিষদ, মানব দরদী, পরম বৈষ্ণব। একটা ঘটনাই সম্ভবত আমাদের সামনে তুলে ধরবে বিনোদ বিহারীর ব্যক্তিসত্তার স্বরূপ। ঘটনাটি একটি মৃত্যুর ঘটনা। খুনের মামলার আসামিকে বিচারক বিনোদ বিহারী মৃত্যুদণ্ড দেন। সম্ভবত রায়দানের পর তিনি লক্ষ্য করেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবারের হাহাকার। উনি বাড়ি ফিরে কদিন কথা বলতে পারেননি, নিশ্চুপ ছিলেন। রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। ওই আর কি, কর্তব্যবোধ আর মানবিকতা বোধের চিরন্তন সংঘাত। আজকের বক্তা এবং শিল্পী দুজনেই স্বনামে বিখ্যাত। এতটাই যে বোধহয় পরিচিতি ঘোষণার খুব একটা প্রয়োজন নেই, তবু একটু বলছি। পঙ্কজ সাহা একটা সময় ছিল যখন কলকাতা দূরদর্শন এবং পঙ্কজ সাহা নাম দুটি একই বন্ধনীর মধ্যে উচ্চারিত হতো। পঙ্কজ সাহার কলকাতা দূরদর্শন এবং কলকাতা দূরদর্শনের পঙ্কজ সাহা। আমাদের কাছে অবশ্য পঙ্কজ সাহা দূরদর্শনের নয়, একান্ত নিকট দর্শনের স্নেহসিঞ্চিত ব্যক্তিত্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র পঙ্কজ সাহা, কবি পঙ্কজ সাহা আর ইমন চক্রবর্তী কয়েক বছর আগেও নামটি শুনিনি। অবশ্য আমার বয়স 92, অনেক পুরনো যুগের মানুষ। আমার স্মৃতিতে যেসব শিল্পীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের স্বর ও সুর প্রথিত হয়ে আছে তারা হলেন পঙ্কজ মল্লিক, কেএল সাইগল, হেমন্ত মুখার্জি, সুচিত্রা মিত্র, কণিকা ব্যানার্জি ইত্যাদি। পরবর্তী প্রজন্মে কবির সুমন, ইন্দ্রাণী সেন, এরা সব, প্রমিতা মল্লিক, এরা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। কয়েকজন তো একেবারে আমার ক্লাসরুমেরই ছাত্রছাত্রী। তাদের গানও কিছু শুনেছি। তবে একেবারে হাল আমলের যারা শিল্পী, বলাই বাহুল্য বয়সের কারণে, অসুস্থতার কারণে তাদের গান আর বিশেষ শোনা হয় না। তবে ইমনের নাম শুনি আমার নাতনিদের মুখে, এবং তাদেরই বক্তব্য, তাদেরই একটি উক্তি যে ইমনের উত্থান
প্রায় স্পেস রকেটের গতিতে। আজকের বক্তৃতার বা অনুষ্ঠানই বলবো, অনুষ্ঠানের শিরোনাম অন্ধকারে মুখ ঢাকেননি রবীন্দ্রনাথ। প্রসঙ্গত একটা ঘটনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। একান্ত ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কাহিনী। প্রাক্কথনে ব্যক্তিগত প্রসঙ্গ টানা উচিত নয় জানি, সচরাচর আমি সেটা করিও না, কিন্তু আজকের বিষয় ভাবনার প্রেক্ষাপটে এটির উল্লেখ করছি। তার কারণ আমার মনে হয়েছে যে আজকের বিষয় ভাবনার সঙ্গে এই ঘটনাটির প্রত্যক্ষ প্রাসঙ্গিকতা একটা আছে। আমার কন্যা, একমাত্র কন্যা, আমার কাছেই থাকতো। ক্যান্সারে আক্রান্ত হয়ে সে প্রয়াত হয়েছে ঠিক 2 বছর 3 সপ্তাহ আগে, 2014 সালের 21শে অক্টোবর। ঘটনাটি ঘটেছে 2016 সালের, অর্থাৎ এই বছর 21শে অক্টোবর, 23 দিন আগে। আমার ডায়ালিসিস চলছে 21শে অক্টোবর, গত 21শে অক্টোবর শুক্রবার আমার ডায়ালিসিস ছিল। আমি হাসপাতালের বিছানায়, 12:30 থেকে 4:30 ডায়ালিসিস হচ্ছে। ঠিক 4টের সময় ঘড়িতে আমার চোখ পড়ল এবং সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল 2014 সালের 21শে অক্টোবর 4টের কথা। আমার কন্যা হাসপাতালে ছিল, কিন্তু ও বোধহয় বুঝতে পেরেছিল, তাই ওর স্বামী অর্থাৎ আমার জামাতা এবং ওর দাদা মানে আমার পুত্র তাদের হাতে পায়ে ধরছে, আমাকে বাড়ি নিয়ে চল, আমি ভালো হয়ে যাব। তোরা বাড়ি নিয়ে এলো। তার শেষ কথা ছিল যে দাদা, যারা আমার কি স্ট্রেচারে করে এনেছে তাদের একটু শরবত করে দিই বলে চোখ বুঝলো, বিড়বিড় করে কি একটা বলছিল। 5-7 মিনিটের পর ঠোঁট দুটো থেমে গেল চিরদিনের মতো। তো যাই হোক, এই 2 বছরে আমি সেই শোক বিহ্বলতার অনেকটাই কাটিয়ে উঠেছি। কিন্তু সেদিন ওই 4টের সময় ওইটি যখন দেখছি চোখের পাতা ভারী হয়ে এসেছে, ঠিক সেই সময় অদ্ভুতভাবে ইউনিটের ডাক্তার এসে আমায় বলছে, রমাপ্রসাদ বাবু, আপনার একটা সুখবর আছে। আপনার কিডনি অনেকটাই ফাংশন করছে। আমরা সপ্তাহে 2 দিন নয়, সপ্তাহে 1 দিন করে আপনার ডায়ালিসিস করব। এই কথাটা শুনেই আমি বাচ্চা ছেলের মতন কান্নায় ভেঙে পড়লাম। আমাকে অ্যাটেন্ড করছে যে নার্স, পুরুলিয়ার একটি মেয়ে অনিতা, আমাকে সান্ত্বনা দিচ্ছে নানাভাবে, এবং সে একটা কথা বলল, স্যার আপনি তো অনেক কিছু পড়েছেন, রবীন্দ্রনাথের কথা জানেন তো যে আপনার তো খালি মেয়ে গেছে। রবীন্দ্রনাথ একের পর, মেয়েটি একটু জানতো, রবীন্দ্রনাথ তো একের পর এক মৃত্যু দেখেছেন। তিনি তো ভেঙে পড়েননি, তিনি তো তারপরও কত কবিতা গান লিখেছে। বোধহয় অনিতার বক্তব্য আমার শোক সংবরণের সহায়ক হয়েছিল। কিন্তু পরে আমি ভেবে দেখেছি দুটো কথা। রবীন্দ্রনাথ তার শোকের অন্ধকারকে সৃষ্টির আলোয় রূপান্তরিত করতে পেরেছিলেন, সে ক্ষমতা তার ছিল। সেই ক্ষমতার ছিটে ফোটাও তো আমাদের নেই, আমার নেই। আর একটা কথা, আমি যে সেদিন ভেঙে পড়েছিলাম, কেঁদেছিলাম, সেটা শোকে নয়, অপরাধ বোধে। আমার মনে হয়েছিল যে আমার 55 বছরের মেয়ে, সে বাঁচতে চেয়েছিল, তার বাঁচার প্রয়োজন ছিল তার মেয়ের জন্য,
কিন্তু সে বাঁচতে পারল না। আর আমি বাঁচতে চাই না, বাঁচার ইচ্ছে নেই, কোনো প্রয়োজনও নেই। আমি দিব্যি সেরে উঠছি। বোধহয় আমি মেয়ের কাছে অপরাধ করেছি। তবে অনিতার কথাটা আমার মনে থেকেছে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মনে হলো যে ব্যাপারটা কি কাকতালীয়। গত বছর যখন পঙ্কজকে এই বক্তৃতাটা দিই, তখন ভাবতেও পারিনি যে 21শে অক্টোবরের ঠিক পরের যে রবি সন্ধ্যা, সেদিনই হচ্ছে 13ই নভেম্বর, এবং পঙ্কজ সাহা বলবে অন্ধকারে মুখ ঢাকেননি রবীন্দ্রনাথ। ব্যাপারটা অবশ্যই কাকতালীয়, তবে আমার বিশ্বাস যে পঙ্কজের বক্তৃতা আজ আমরা শুনব, ইমনের গান আমরা শুনব, এবং হয়তো আমি একলা নয়, আমরা সকলেই কবিকে প্রণাম জানিয়ে কবির ভাষাতেই বলতে পারব, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। আমি বিনোদ বিহারী রায়ের স্মৃতির বেদি নাম রাখছি পঙ্কজ এবং পঙ্কজ সাহা এবং ইমন চক্রবর্তীকে। তার সঙ্গে যারা বাজাবেন তাদের প্রত্যেককে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। শিল্পীরা তৈরি হয়ে গেলেই আমরা আমাদের এই ছোট্ট নিবেদন শুরু করছি। এতক্ষণ আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই রমাপ্রসাদ দে যেভাবে তার ব্যক্তিগত জীবনের দুঃখকে আজকের এই আয়োজনের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই মিলিয়ে দিলেন, এই অসাধারণ ক্ষমতা দেখে আবার তাকে আমার প্রণাম জানাই। যখনই এই বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদে স্যারের নির্দেশে কিছু বলতে আসি, তখন নিজেকে খুব সম্মানিত বোধ করি। অন্য কোথাও বলা বা অনুষ্ঠান করার সঙ্গে এখানে এসে কিছু বলার একটা ভিন্নতর তাৎপর্য আছে। আজকে আমার সামনে শ্রদ্ধেয় মাস্টারমশাই রমাপ্রসাদ দে মশাইকে দেখতে পাচ্ছি, শ্রদ্ধেয় হিমেন্দুদাকে, শ্রদ্ধেয় আনন্দদাকে, সতীদিকে, আরও অনেক চেনা মুখ, আমার প্রিয় বন্ধুরা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যাপকবৃন্দ এবং এই রবিসন্ধ্যার নিয়মিত শ্রোতৃমণ্ডলী, সমাগত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে শুভকামনা এবং ভালোবাসা। বিনোদ বিহারী রায়ের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমাদের আজকের এই নিবেদন শুরু করবার আগে আমার একটা ব্যক্তিগত অনুরোধ আছে আনন্দদার কাছে, হেমেন্দুদার কাছে এবং বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের পরিচালক মণ্ডলীর কাছে। এই যে আপনারা একটা ইতিহাস সৃষ্টি করেছেন, আজকে প্রায় 25 বছর হয়েছে, দ্বিতীয় পর্যায়ে চলছে রবীন্দ্র সন্ধ্যা। এটা শুধু বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের ইতিহাসে নয়, আমার মনে হয় যে বাংলার সংস্কৃতি জগতে একটা ইতিহাস। এতদিন ধরে এত নিষ্ঠার সঙ্গে, এত গভীর প্রত্যয়ের সঙ্গে প্রতি রবিবার সন্ধেবেলায় পৃথিবীর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে এত গভীর আলোচনা এবং আর কোথাও কখনো ঘটেনি। এই বিষয়টিকে, এই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে
আপনাদেরই উদ্যোগ নিতে হবে। আমার একটা বিনীত প্রস্তাব যে আপনারা একটি রবিবার শুধুমাত্র রবি সন্ধ্যার জন্য একটি আয়োজন করুন, যেখানে কোনো বিষয় নিয়ে আলাদা করে আলোচনা হবে না। যে সমস্ত রবি সন্ধ্যার বক্তারা এখনও বেঁচে আছেন তাদের আমন্ত্রণ জানিয়ে একটা মিলন মেলা হবে। তারা হয়তো কেউ টুকরো টুকরো করে তাদের স্মৃতিকথা বলবেন, এই রবি সন্ধ্যার স্মৃতি। আর সেদিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রমাপ্রসাদ দে মশায়ের আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। তার আজকে একটা সম্বর্ধনা নিশ্চয়ই আমাদের দেওয়া উচিত, এটা আমাদের কর্তব্য, এবং আমার মনে হয় যে আমরা সকলে ধন্য হব। আজকে এই বয়সে স্যার যে এত শারীরিক অসুস্থতা সত্ত্বেও এসেছেন, তিনি মঞ্চে উঠতে পারলেন না, কিন্তু তবু তিনি চেয়ারে বসে বললেন, এবং একথা আমি আমার জীবনে কোনোদিন ভুলব না। তার স্নেহ আজীবন পেয়েছি, এবং আজকের সন্ধ্যা সত্যি শুধু আমার নয়, আমার মনে মনের কাছেও স্মরণীয় হয়ে থাকবে। আমার এই বিনীত প্রস্তাব আমি আশা করি আনন্দদা হিমেন্দু দ্বারা বিবেচনা করে দেখবেন, এবং সেদিন আপনারা যতটা সম্ভব প্রেসকে আহ্বান জানুন। আমিও চেষ্টা করব প্রেসকে এখানে আনতে, যাতে এই ইতিহাস লিপিবদ্ধ হয় যে রবি সন্ধ্যায় আপনারা এক অসাধারণ ইতিহাস সৃষ্টি করেছেন। আজকে আমরা দুই প্রজন্মের দুজন আপনাদের সামনে হাজির হয়েছি। ইমন আমাকে অনেক দিন আগে বলেছিল যে সে আমার সঙ্গে মঞ্চে একটি অনুষ্ঠান করতে চায়। তো আমার তখন মনে হয়েছিল যে এই তো সত্যিকারের একটা জায়গা, যেখানে তার মতো একজন তরুণ প্রতিভার সঙ্গে আমি একটি অনুষ্ঠানে মিলিত হতে পারি। তারপরে স্যার তো বলেছেন যে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং ইমন সাধারণ মানুষের কাছে খুবই প্রিয় শিল্পী হয়ে উঠেছে, এবং সত্যি উল্কার গতিতেই হয়ে উঠেছে। কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ অবাণিজ্যিক এই অনুষ্ঠানে আজকে যখন ইমন বাণিজ্যিক জগতে এত গৃহীত হয়েছে এবং সকলের ভালোবাসা পেয়েছে, তখনও কিন্তু এইরকম একেবারে শিক্ষা জগতের একটি অনুষ্ঠানে, যেটি সম্পূর্ণ অবাণিজ্যিক, সেখানে এসেছে বিশেষ আগ্রহ নিয়ে। কতবার সে আমার সঙ্গে কথা বলেছে আজকের অনুষ্ঠান নিয়ে, এবং যে শ্রদ্ধা নিয়ে সে এসেছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, শুধু ইমনের জন্যে নয়, আগামী প্রজন্মের জন্যে। যে বিষয়টি নিয়ে আজকের আমি একটু কথা বলবো, ইমন গান গাইবে, এটা আপনারা সবাই জানেন বিষয়গুলো। আমার শুধু মনে হয়েছিল যে আমরা যখন দুঃখ পাই, যখন আমরা প্রিয় বিচ্ছেদের সামনে গিয়ে দাঁড়াই, তখন স্যার যেমন বলছিলেন কিভাবে আমরা পেরিয়ে যাব আমরা জানি না, আমরা তো সবাই তেমন সৃজনশীল নই। কিন্তু রবীন্দ্রনাথ যখন তার প্রিয় বিচ্ছেদের বেদনাকে উত্তীর্ণ হয়ে যাবার জন্যে গানে, কবিতায় কিভাবে সৃষ্টির মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়ে যেতে পেরেছিলেন, সেটা আমাকে খুব অল্প বয়স থেকেই আমাকে ভীষণভাবে টানে। আপনারা জানেন যে তার অসংখ্য গান, কবিতা, চিঠিপত্র, বক্তৃতা, তার বিভিন্ন স্মৃতিকথন, তার মধ্যে ধরা রয়েছে অনেক কথা। তার বিস্তারিতভাবে বলবার মতো এই সন্ধ্যা নয়, তা আমি একটি সামান্য রূপরেখা তৈরি করব, এবং এর প্রতিটি কথাই আপনাদের জানা। আমি হয়তো আমার অনুভূতি দিয়ে একটা সামান্য বিন্যাস রচনার চেষ্টা করব। রবীন্দ্রনাথজি কীভাবে পার হয়ে যেতে পেরেছিলেন, সেটা আমার মনে হয় তার ভেতরের যে অনুভূতি, সেটাই সবচেয়ে বড় কথা। এবং সেই অনুভূতি, সেই বিশ্বাস তো আমাদের সকলের মধ্যে থাকে না। ফলে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আঘাত করে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে।
অন্তরে বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে। রবীন্দ্রনাথের জীবনে পারিবারিক শোক এসেছে বারে বারে। এই শোককে তিনি সামাশোক করে তুলতে চাননি কোনো দিন। একেবারে অল্প বয়স থেকেই তিনি প্রিয়জনদের নিকটজনদের হারিয়েছেন, কিন্তু তাদের চলে যাবার যে আঘাত, যে হৃদয় দীর্ণ করে দেয়া বেদনা, যে গভীরতম শোক, তাকে তিনি ব্যক্তিগত শোক হিসেবে দেখেছেন। এবং যে অন্ধকার তাকে ঘিরে ধরেছে এই স্বজন বিয়োগের মুহূর্তগুলোতে, সেই অন্ধকারে তিনি মুখ ঢাকেননি। রবীন্দ্রনাথ তার অন্তরের গভীর বিশ্বাস থেকে তার ভেতরের নিহিত শক্তিতে পেরিয়ে গেছেন সেই অন্ধকারের দুয়ার। অন্ধকার থেকে আলোকে আলোকময় হয়ে ওঠা আকাশের নিচে আমরা যেন দাঁড়াই তার জীবনের এই ভেতর যাত্রার কথা যখন আমরা ভাবি। রবীন্দ্রনাথ অল্প বয়সে হারিয়েছেন তার মাকে। তাঁর জীবনের ধ্রুবতারা কাদম্বরী দেবী যখন চলে গেলেন, তখন কবির যৌবন। প্রিয় স্ত্রী মৃণালিনী দেবী চলে যান অকালে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ অবশ্য গেছেন পরিণত বয়সে, কিন্তু তখন একের পর এক মৃত্যু শোকের আঘাত নেমে আসছে কবির জীবনে। আবার কবিতার সন্তানদের হারিয়েছেন অকালে। তাঁর দৌহিত্র কবিকন্যা মীরা দেবীর পুত্র নীতীন্দ্রনাথও চলে যান যখন নীতীন্দ্রের প্রথম যৌবন। রবীন্দ্রনাথের মতো এমন স্পর্শকাতর মনের একজন মানুষ একটার পর একটা স্বজন বিয়োগের ব্যথার অন্ধকার সময় কিভাবে পেরিয়ে যাচ্ছেন, তার অন্তরের কোন শক্তিতে, তা সত্যি এক আশ্চর্য উপলব্ধির বিষয়। রবীন্দ্রনাথের জীবনে প্রথম মৃত্যুর ঘটনা যখন ঘটে, তখন তার বয়স মাত্র 3 বছর। তার ছোট ভাই বুধেন্দ্রনাথকে তিনি হারান। এত অল্প বয়সের ঘটনা, তাই তার স্মৃতিতে ছিল না কিছুই। কিন্তু রবীন্দ্রনাথের জীবনের শোকের যে প্রথম ঝড় একেবারে এক দমকায় এসে মনের ভেতর হাহাকার ছড়িয়ে দেয়, সে তার জননী সারদা দেবী চলে যাবার ঘটনায়। সেই জননী সারদা দেবী, যার সম্পর্কে কবি লিখেছেন, হে জননী, ফুরাবে না তোমার যে দান, শিরায় শনিতে তাহা বহমান। তুমি দিয়ে গেছো মোরে সূর্য তারা চাঁদ, আমার জীবনে সে তো তব আশীর্বাদ। মায়ের চলে যাবার সে রাতের কথা রবীন্দ্রনাথ লিখেছেন। যে রাত্রিতে তাহার মৃত্যু হয়, আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না। একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন, পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কা তাহার ছিল। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপর শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখ ও সুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। কেবল বাহিরে লইয়া গেল যখন, এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মার একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্নার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। জননী সারদা দেবীর স্মৃতি ছায়া ফেলেছে একটি কবিতায়। হে জননী, বসিয়াছ মরণের মহাসিংহাসনে, তোমার ভবন আজি বাধাহীন বিপুল ভুবনে। দিনের আলোক হতে চাও তুমি আমাদের মুখে,
রজনীর অন্ধকারে আমাদের লওটানি বুকে, মোদের উৎসব মাঝে তোমার আনন্দ করে বাস। মোদের দুঃখের দিনে শুনি যে তোমার দীর্ঘশ্বাস। মোদের ললাটে আছে তোমার আশিস করতল, একথা নিয়তি স্বরে দেহ মন রাখিব নির্মল। 1315 সনের অগ্রহায়ণে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন মন্দিরের এক উপাসনায় তার এক স্বপ্নের কথা বর্ণনা করেন। কবি বলেন, আমার একটি স্বপ্নের কথা বলি। আমি নিতান্ত বাল্যকালে মাতৃহীন। আমার বুড়ো বয়সের জীবনে মার অধিষ্ঠান ছিল না। কাল রাত্রে স্বপ্নে দেখলুম আমি যেন বাল্যকালেই রয়ে গেছি। গঙ্গার ধারে বাগান বাড়িতে মা একটি ঘরে বসে রয়েছেন। মা আছেন তো আছেন, তাঁর আবির্ভাব তো সকল সময়ে চেতনাকে অধিকার করে থাকে না। আমিও মাতার প্রতি মন না দিয়ে তার ঘরের পাশ দিয়ে চলে গেলুম। বারান্দায় গিয়ে এক মুহূর্তে আমার হঠাৎ কি মনে হলো জানি না, আমার মনে এই কথাটা জেগে উঠল যে মা আছেন। তখন তার ঘরে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলুম। তিনি আমার হাত ধরে বললেন, তুমি এসেছো? এইখানেই স্বপ্ন ভেঙে গেল। মা চলে যাবার বেদনার স্মৃতি ধরা পড়েছে একটি গানে, জননী তোমার করুণ চরণখানি। জননী তোমার করুণ চরণ খানি হেরিনু আজি অরুণ কিরণ
প্রয়াণের পর নিরাশ্রয় বালকের হৃদয়ের অবলম্বন হলেন কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের বৌঠান, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী। কবি লিখছেন, তিনি আমাদিগকে খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের কোনো অভাব ঘটিয়াছে তাহা ভুলাইয়া রাখিবার জন্যে দিন রাত্রি চেষ্টা করিলেন। নিঃসন্তান কাদম্বরী দেবী নতুন বৌঠান তার সমস্ত স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন মাতৃহীন স্নেহের কাঙাল রবি নামে কিশোরটিকে। নতুন বৌঠান ছাড়া রবীন্দ্রনাথের সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, সেই সমস্ত স্বপ্নের মতো দিনের বর্ণনা আমরা পাই রবীন্দ্রনাথের স্মৃতিলেখায়। রবীন্দ্রনাথ লিখছেন, দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপার রেকাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেয়া জল আর বাটিতে ছাঁচি পান। বউ ঠাকরুন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি। আমি ধরতুম চড়া সুরের গান, গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তখনও তা ফিরিয়ে নেননি। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান, হু হু করে দক্ষিণের বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে, গাইতাম আমি আমারই গান, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা, তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জালে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা।
ভারতীর এক প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখলেন, আমার পাঠকদিগের মধ্যে একজন লোককে বিশেষ করে আমার এই ভাবগুলি উৎসর্গ করিতেছি। এ ভাবগুলির সহিত তোমাকে আরও কিছু দিলাম, সে তুমিই দেখিতে পাইবে। সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিশীথ, সেই জ্যোৎস্নালোক, সেই দুইজন মিলিয়া কল্পনার রাজ্যে বিচরণ। তাহারা সব চলিয়া গিয়াছে, কিন্তু আমার এই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস লেখা রইল। এক আশ্চর্য সুন্দর সম্পর্ক, যার স্মৃতি রবীন্দ্রনাথ চেতনায় এবং অবচেতনায় সারা জীবন বহন করেছেন। আমরা এই যে গানটি এখনই শুনলাম, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, সেই গানে যেন সেই সম্পর্কের কথাই আমরা ধ্বনিত হতে শুনলাম। এটি উৎসর্গগীতি হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিল 1880 সালের হেমন্তে। কবিতার ভগ্ন হৃদয় উৎসর্গ করে লিখেছিলেন এই গানটি। রবীন্দ্রনাথের অনেক লেখায়, গানে, এমনকি তাঁর গ্রন্থ উৎসর্গের ইতিহাসেও চিহ্নিত হয়ে আছে রবীন্দ্রনাথের সৃষ্টির উৎসমুখে সোনার কাঠি ছুঁয়ে দেয়া এই সম্পর্কের কথা এবং কাহিনী। কিন্তু আমরা জানি না, কোন এক নিদারুণ অভিমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সবচেয়ে রূপবতী গুণবতী বধূটি, যৌবন মাধুর্যে পরিপূর্ণ, মাত্র 25 বছর বয়সে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কেন? কাদম্বরী দেবীর পৃথিবী ছেড়ে চলে যাবার ঘটনায় হতচকিত বেদনা নিমজ্জিত কবির লেখনী থেকে আমরা পেয়েছি লিপিকার লেখাগুলি, যার ঝর্ণাধারার মতো প্রীতি, স্নেহ, সান্ত্বনায় 17 বছর অভিষিক্ত ছিলেন রবীন্দ্রনাথ। তাঁরই স্মরণে তিনি লেখেন, আমি জিজ্ঞাসা করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখুন আমার গলার হার। দেখলেম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বললেম, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেম। সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি, আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেম, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক তাই হয়েছে আজ শান্তি। কবি জীবনের নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে লেখেন, কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায়। সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে যায়? বাতাস যখন কেঁদে গেল, প্রাণ খুলে ফুল ফুটিল না। সাঁঝের বেলায় কাকিনী, কেন রে ফুল ঝরে যায়? নতুন বৌঠান চলে গেছেন। সেই সময়ে তার মনের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান? একবার এসে আমায় দেখা দাও বৌঠান। কতদিন এমন হয়েছে, সারা রাত এভাবে কেটেছে। সেই সময় আমি এই গানটাই গাইতুম বেশি, আমার বড় প্রিয় গান বলে গেয়ে উঠেছেন, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। আমার প্রাণের পরে চলে গেল কে?
সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখের কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারে চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। রবীন্দ্রনাথ সপ্তাহ তিনেক ছিলেন ভাগ্নে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের জামাতা প্যারিলাল বন্দ্যোপাধ্যায়ের বাগান ঘেরা বাড়িতে। সে সময়ে গীতালি কাব্যগ্রন্থের 100-র উপর কবিতা লিখেছেন। সেই রসে মন ডুবে আছে। সহসা সেই বাড়িতে তার বহুদিন আগেকার এক প্রিয়জনের একটা ছবি চোখে পড়ল। তার প্রিয়জন কবির নতুন বৌঠানের ছবি। হৃদয়ের কোন গভীর থেকে উঠে এলো চকিতে এক কবিতা, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা। বলাকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতা। সুর দেন কবিতাটি রচনার 15 বছর পরে তাঁর 70তম জন্মজয়ন্তী উপলক্ষে। মৈত্রী দেবী লিখেছেন, কবি বলেছিলেন, হঠাৎ ছবিখানা দেখে মনে হলো কি আশ্চর্য, এই কিছুদিন আগে যে আমাদের মাঝখানে এত সত্য হয়ে জীবনে এতখানি হয়েছিল, আজ সে কত দূরে দাঁড়িয়ে আছে, কতটুকুই বার তাকে মনে পড়ে। কিন্তু জীবনের মূলে তুমি আছো বলেই, তুমি একদিন এসেছিলে বলেই আমার ভুবন এত আনন্দময়, আমার জীবন এত মাধুর্য। আমরা শুনি, তুমি কি কেবলই ছবি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড়, আকাশের নীল। ওই যারা দিন রাত
আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি? নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল, তোমাকে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবল ছবি? সে এক আশ্চর্য বিয়ে। পাত্র স্বয়ং রবীন্দ্রনাথ, পাত্রী ফুলি। এই ফুলি ভবতারিণী। বিয়ের পর স্বামী নাম রাখেন মৃণালিনী। তার আরেক ডাকনাম পদ্মের সঙ্গে মিলিয়ে মৃণালিনী। খুব ভালোবাসতেন স্ত্রীকে রবীন্দ্রনাথ। স্নেহ, মমতা, ভালোবাসায় এক স্নিগ্ধ সম্পর্কের আলো ফেলেছিলেন স্ত্রীর মুখে। কখনো ডাকেন ছোট বউ, কখনো আদর করে ভাই ছুটি। 1901 সালে শান্তিনিকেতনে এলেন মৃণালিনী। 1902 সালে চলে গেলেন জীবন থেকে। পুত্র রথীন্দ্রনাথ লিখছেন, শান্তিনিকেতনে থাকার কয়েক মাস পরে মায়ের শরীর খারাপ হতে থাকলো। যখন নিতান্তই অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাবার ব্যবস্থা হলো। কলকাতায় এসে মা খুব অসুস্থ হয়ে পড়লেন। অ্যালোপ্যাথ ডাক্তাররা কি অসুখ ধরতে না পারায় বাবা হোমিওপ্যাথি চিকিৎসা করতে লাগলেন। বাবার অক্লান্ত সেবা সত্ত্বেও মা সুস্থ হলেন না। আমার এখন সন্দেহ হয় মার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। তখন এ বিষয়ে বিশেষ কিছু জানা ছিল না। মৃত্যুর আগের দিন বাবা আমাকে মায়ের ঘরে নিয়ে গিয়ে শয্যা পার্শ্বে তাঁর কাছে বসতে বললেন। তখন তার বাকরোধ হয়েছে। আমাকে দেখে চোখ দিয়ে কেবল নীরবে অশ্রুধারা বইতে লাগলো। মাত্র 28 বছর বয়সে মৃণালিনী দেবী চলে গেলেন। রবীন্দ্রনাথের বয়স তখন মাত্র 41 বছর। রবীন্দ্রনাথের মনের ছবি ধরা পড়েছে স্মরণ কাব্যগ্রন্থে। গেলে যদি একেবারে গেলে রিক্ত হাতে, এ ঘর হইতে কিছু নিলে নাকি সাথে। 20 বৎসরের তব সুখ দুঃখ ভার, ফেলে রেখে দিয়ে গেলে কোলেতে আমার। মৃণালিনী দেবী চলে গেলেন 1309 সনের 7ই অগ্রহায়ণ, 23শে নভেম্বর 1920 সাল। তারপরে রবীন্দ্রনাথ যেসব গান রচনা করেছেন তাতে আমরা এই চলে যাবার ছায়া দেখতে পাই। কবির বেদনা দীর্ণ হৃদয় মুক্তি খোঁজে, পার হয়ে যেতে চায় এই অসীম দুঃখের উপত্যকা। সেই সময় লেখা একটি গান 1903-এর বসন্ততে, দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে, খুবই উল্লেখযোগ্য। 1903 সালের বসন্ত ঋতুতেই কবি সৃষ্টি করলেন আরেকটি বেদনা বিছানো গান, শূন্য হাতে ফিরে হে নাথ পথে পথে।
শূন্য হাতে ফিরে নাথ পথে পথে শূন্য হাতে ফিরে দারে দারে চির ভিখারি ধীরে মম নিষেদিন চাহে কারে শূন্য হাতে ফিরে নাথ পথে পথে শূন্য হাতে ফিরে চিত্ত না শান্তি জানে তৃষ্ণা না তৃপ্তি মানে চিত্ত না শান্তি জানে তৃষ্ণা না তৃপ্তি মানে যাহা পাই তাই হারাই ভাসে অশ্রুধারে শূন্য হাতে ফিরে নাথ পথে পথে শূন্য হাতে ফিরে সঙ্গীতের সম্রাট যাকে মনে করা হয় সেই যদু ভট্ট, যার পুরো নাম যদুনাথ ভট্টাচার্য, তার কাছে রবীন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা করেছিলেন একেবারে অল্প বয়সে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সেই যদু ভট্টের সম্পর্কে কবি শ্রদ্ধার সঙ্গে নানা সময়ে নানা রকম উক্তি করেছেন। তাঁরই কাফিঠাটের একটি গান রুমঝুম বড়খে থেকে নিয়ে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। এই একই গান থেকে অনুপ্রাণিত হয়ে দ্বিজেন্দ্রনাথ রচনা করেন দীনহীন ভকতে নাথ কর দয়া, আর জ্যোতিরিন্দ্রনাথ রচনা করেন তুমি হে ভরসা মম অকুল পাথারে। একটি গানের প্রেরণায় ঠাকুরবাড়ির উজ্জ্বল রত্ন তিন প্রতিভাবান ভাই তিনটি সঙ্গীত সৃষ্টি করেন, এক বিরল উজ্জ্বল দৃষ্টান্ত। আমার মনে হয় হয়তো তুলনাবিহীন। আমরা সেই মূল গানটি এখন একটু শুনি। रूम झूम बरखे रूम झूम बरखे आज बदरवार रूम झूम बरखे आज बदरवार पिया विदेश मोरी थरा মৃণালিনী দেবীর নাম করে রবীন্দ্রনাথ কোনো বই উৎসর্গ করেননি, তবে স্মরণ কাব্যগ্রন্থ স্ত্রী বিয়োগের পরে লেখা এবং পুরো বইটি স্ত্রীর স্মৃতিতে উৎসর্গ করা। উৎসর্গ পৃষ্ঠায় শুধু লেখা স্ত্রীর মৃত্যু তারিখ 7ই অগ্রহায়ণ 1309। মৃণালিনী দেবী চলে যাবার পরে একটার পর একটা গান এসেছে রবীন্দ্রনাথের অন্তরে। সেই দুঃখ নিবিড় সৃষ্টির ইতিহাসে একটি অনন্য গান আছে, দুঃখ আছে মৃত্যু। তিনি অন্ধকারের দুয়ার পেরিয়ে যেতে চাইছেন, তা ধ্বনিত এই গানে। মৃত্যুর আঘাত শোকের আবেষ্টনীকে তিনি পেরিয়ে যেতে চাইছেন, তাই তিনি গাইছেন আছে দুঃখ আছে মৃত্যু। আছে দুঃখ আছে মৃত্যু
বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরে চিত্তরঞ্জন দাশের বোন মৃণালিনী দেবীর সখী অমলা দাসকে রবীন্দ্রনাথ স্ত্রী প্রসঙ্গে একবার বলেন, দেখো অমলা, মানুষ মরে গেলেই যে একেবারে হারিয়ে যায়, জীবিত প্রিয়জনের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে কথা আমি বিশ্বাস করি না। তিনি এতদিন আমাকে ছেড়ে গেছেন, কিন্তু যখনই আমি কোনো সমস্যায় পড়ি, যেটা একা আমার পক্ষে মীমাংসা করা সম্ভব নয়, তখনই আমি তার সান্নিধ্য অনুভব করি। শুধু তাই নয়, তিনি যেন এসে আমার সমস্যার সমাধান করে দেন। এবারেও আমি কঠিন সমস্যায় পড়েছিলাম, কিন্তু এখন আমার মনে আর কোনো দ্বিধা নেই। স্মরণ কাব্যগ্রন্থের 11 নম্বর কবিতাটি স্মরণ করি। মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে, নূতন বধূর সাজে হৃদয়ের বিবাহ মন্দিরে, নিঃশব্দ চরণ পাতে ক্লান্ত জীবনের যত গ্লানি ঘুচেছে মরণ স্নানে, অপরূপ নবরূপখানি লোভিয়াছ এ বিশ্বের লক্ষ্মীর অক্ষয় কৃপা হতে। রবীন্দ্রনাথের প্রিয় পত্নী বিয়োগের পরে আরেক তীব্র আঘাত, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ জীবন থেকে বিদায় নিলেন। দেবেন্দ্রনাথ যখন চলে গেলেন তখন তার বয়স 88 বছর, 1905 সালের 19শে জানুয়ারি। রবীন্দ্রনাথের বয়স তখন 44। একটার পর একটা আঘাতে রবীন্দ্রনাথের মন তখন বিপর্যস্ত। মাতৃহীন শিশুপুত্র কন্যাদের নিয়ে তিনি চিন্তিত, বিব্রত। শৈশব থেকেই মহর্ষির সন্তানদের মধ্যে রবীন্দ্রনাথই তার পিতার সঙ্গে একটা অন্যরকম আত্মিক সংযোগ গড়ে তুলতে পেরেছিলেন, ছিলেন অতি ঘনিষ্ঠ। পিতা যেমন তার কনিষ্ঠ পুত্রের প্রতিভার বিশালত্বকে অনুধাবন করতে পেরেছিলেন, তেমনি পুত্র পিতার মধ্যে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের আদর্শ অনুভব করে ধন্য হয়েছিলেন। 25 বছর বয়সে একটি সদ্যরচিত গান শুনিয়ে পিতা দেবেন্দ্রনাথকে মুগ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ। গান গাওয়া যখন শেষ হলো তখন পিতা তাকে বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক আমার হাতে দিলেন। রবীন্দ্রনাথ লিখছেন, তখনকার দিনের 500 টাকা আপনারা ভাবুন কি বিশাল অঙ্কের অর্থ। যে গানটি শুনিয়েছিলেন, নয়ন তোমারে পায় না দেখিতে, গানটি শুনি আমরা। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে,
জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে বিশ্বপিতার কাছে পিতৃশোকের বেদনা নিবেদন করে রবীন্দ্রনাথ বলেছিলেন, হে পরমপিত, হে পিতৃতম পিতৃনাম, এ সংসারে যাহার পিতৃভাবের মধ্যে দিয়া তোমাকে পিতা বলিয়া জানিয়াছি, অদ্য 11 দিন হইল তিনি ইহলোক হইতে অবসৃত হইয়াছেন। আমাদের পিতৃদেবের জীবনের সমস্ত সত্য, সমস্ত মঙ্গল, সমস্ত প্রেম তোমার মধ্যে অনির্বচনীয় রূপে পরিপূর্ণ হইয়াছে। ইহা জানিয়া আমরা ভ্রাতা ভগিনীগণ করজোড়ে তোমার জয়োচ্চারণ করিতেছি। পিতার সম্বন্ধে এ কথা বলার সময় 1 বছর আগে কন্যা রেণুকার শিয়রে যখন মৃত্যু এসে দাঁড়িয়েছিল, সেই সময় রেণু যেমন বলেছিল, বাবা পিতা নৌশ্রী বলো, বাবা পিতা নৌশ্রী বলো। হয়তো রবীন্দ্রনাথের মনে হয়েছিল, কেননা আদ্যকৃত্যের প্রার্থনায় পিতারূপেই শৈশবের ঈশ্বরের কল্পনার সত্য উপলব্ধি করেছেন। সারা জীবন তিনি সেইভাবে ঈশ্বরকে কল্পনা করেছেন। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমার নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণা রোষ, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ। রবীন্দ্রনাথের মেজ মেয়ে রেণুকা, যাকে রানী বলে ডাকত সবাই, মাত্র 13 বছরের আয়ু নিয়ে রেণুকার জীবন। তার ছবি আমরা মনে মনে দেখতে পাই। জোড়াসাঁকো বাড়ির খোলা ছাদে মনের আনন্দে ছুটে বেড়াচ্ছে রানী। মুক্তির আনন্দ তার সারা মুখে চোখে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পরিবেশে রানী ছিল একেবারে অন্যরকম, জেদি, একরোখা, অভিমানিনী। যে মৃণালিনী কবির উপরেও প্রভাব বিস্তার করতে পারতেন, তিনিও কখনো কখনো বিরক্ত হয়ে বলতেন, কি যে সৃষ্টি ছাড়া মেয়ে জন্মেছে, আর পারিনে বাবু। রেণুকাকে বুঝতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন অমলা, সেকালের নামী গায়িকা। তিনি যেন ছিলেন ঠাকুরবাড়িরই একজন, কবির স্নেহধন্যা অমলা। অমলা বলতেন, কাকিমা আপনারা কেউ রানীকে বোঝেন না, ওর মধ্যে একটা মহাপ্রাণ আছে, আপনারা কেউ তা দেখেন না। দ্বিজেন্দ্রনাথের পুত্র নীতীন্দ্র রবীন্দ্র পরিবারের খুব অন্তরঙ্গ ছিলেন। মৃণালিনী, বেলা এবং কবির চিঠিপত্রে
নিতু বা নিদ্দার উল্লেখ আছে অনেক সময়। সেই নিদ্দা রানীর জন্মদিনে নিয়ে এলেন একটা মূল্যবান উপহার, সাহেবদের দোকান থেকে কেনা। বাক্স খুলে দেখা গেল বহু মূল্য দিয়ে কেনা একটা ফ্রক। সবাই খুব খুশি, কিন্তু রানী সেই ফ্রকের লেসগুলো ফ্রিলগুলো ছিঁড়ে ফেলে ফ্রক খুলে ফেলে দিল। পরে অমলাকে বলেছিল রানী, অমলাদি, ওরা জানে আমি এসব ভালোবাসি নে, এসব পড়তে আমার কষ্ট হয়, তবু কেন আমায় জোর করে পড়ায়? মাত্র 11 বছর বয়সে রানীর বিয়ে দেন রবীন্দ্রনাথ। প্রস্তুতির সময় মাত্র 3 দিন। সত্যেন্দ্রনাথ নামে পাত্রটিকে মনে ধরেছে কবির। লিখছেন যে অ্যালোপ্যাথি ডিগ্রির উপর হোমিওপ্যাথিক চূড়া চড়াইবার জন্যে আমেরিকা রওনা হইতেছে। বিস্মিত কবিপত্নীকে রবীন্দ্রনাথ বুঝিয়েছিলেন যে 3 দিনেই সমস্ত ব্যবস্থা হয়ে যাবে বিয়ের। কনিষ্ঠা কন্যা মীরা দেবী দুঃখ করেছেন, অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করালে বোধহয় রবীন্দ্রনাথ ঠিক করতেন। রানীর বিয়ের পরেই সত্যেন্দ্রনাথ চলে গেলেন বিদেশে। রানী রয়ে গেল পিত্রালয়ে। রবীন্দ্রনাথ সবাইকে নিয়ে এলেন শান্তিনিকেতনে। সে বছরই 7ই পৌষ শুরু হলো ব্রহ্মচর্যাশ্রম। কবির কাজের বোঝা তখন কাঁধে, শরীর মন ক্লান্ত। চিঠিতে লিখছেন রবীন্দ্রনাথ, একটা অদৃশ্য অমঙ্গল আমার সহিত অহরহ লড়াই করিয়া আমাকে ভুলুণ্ঠিত ও পিষ্ট করতেছিল। এর মধ্যে এলো আঘাত। কবি ও কবিপত্নীর প্রিয় নীতীন্দ্রের মৃত্যু নেমে এলো। তাঁদের যে লাল বাড়ি নীতীন্দ্রের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, সেই লাল বাড়িতেই শেষ নিঃশ্বাস পড়ল নীতীন্দ্রের। মীরা লিখেছেন, নিদ্দার মৃত্যুতে মা খুব কাতর হয়ে পড়েছিলেন। তার অল্পদিনের মধ্যেই 7ই অগ্রহায়ণ মৃণালিনী চলে যান। মৃত্যুর আগে রেণুকার ফুলশয্যার উৎসব ঘটিয়ে গেলেন। এর মধ্যে বিদেশ থেকে ফিরে এসেছিলেন সত্যেন্দ্রনাথ। সদ্য মাতৃহারা রানী সম্পর্কে অমলা লিখেছেন, রানীর জন্য আমার ভারী ভাবনা হয়েছে। একে তো শরীর অত্যন্ত খারাপ, তারপরে এই শোকটা সবচেয়ে ওরই বেশি লাগবে। ও মেয়ে ভারী সহজে কাতর হয়ে পড়ে। একবার একটা পাখি পুষেছিল, সে পাখিটা মারা গেলে যা কাতর হয়েছিল, কাউকে কিছু বলতো না, গুমড়ে গুমড়ে কেঁদে অস্থির হতো। ওর স্বভাব ভারী চাপা। রানী ক্ষয় রোগে আক্রান্ত হল। পিতা রবীন্দ্রনাথ চেষ্টার কোনো ত্রুটি করলেন না। রেণুকাকে নিয়ে গেলেন হাজারিবাগ, তারপর আলমোড়ায়। তারই মধ্যে কবিকে টেনে নিয়ে যায় কাজের স্রোত। ছেড়ে আসতে হয় রেণুকাকে, আবার ফিরে যান অসুস্থা কন্যার কাছে। বাবা ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না রেণুকার। শেষ অবধি কলকাতায় নিয়ে আসা হলো রানীকে। রানী সারাক্ষণ কথা বলে। অমলা আসেন নিয়মিত তাকে দেখতে। অমলা বারণ করে, এত কথা বলো না। রানী হেসে বলে, আর কতদিন কথা বলবো অমলাদি, যা বলার এবার বলে শেষ করে নিই। বেচারা বাবা, আমি গেলে তার বড্ড কষ্ট হবে। অমলাদি, তুমি ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসো না? শেষ মুহূর্তে এগিয়ে আসে, বাবার হাত চেপে ধরে রানী বলে, বাবা পিতানহসি বলো। বাবাই তাকে প্রস্তুত করেছেন সেই মুহূর্তকে বরণ করে নিতে। যখন সেই মহাজনার ডাক শোনা গেল, বাবাকে আশ্রয় জেনে বাবার কাছে থাকার আনন্দ নিয়ে এসে চলে গেল সেই মন্ত্র শুনতে শুনতে পিতানহসি। রবীন্দ্রনাথ জীবনে বারবার এই মন্ত্রে ফিরে এসেছেন। বলতেন, রেণু সেই শেষ কথাটা যখন তখন আমি শুনতে পাই, বাবা পিতানহসি বলো। জীবনের পাট চুকিয়ে একের পর এক স্বজন চলে যাচ্ছেন। মাঝে মাঝে সময়েরও যেন কোনো বিরতি নেই। 7ই অগ্রহায়ণ মৃণালিনীর মৃত্যুদিনেই পরিবার বিনার আরেকটি তার ছিঁড়ে গেল। সমীন্দ্রনাথ ছোট ছেলে, তার সহপাঠী ভোলা মুঙ্গেরে তার মামার বাড়িতে গিয়েছিল। কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথও আগ্রহ করে তার সঙ্গে গিয়েছিল বেড়াতে। তারপর আর ফিরল না। অন্যদের কাছে চিঠিতে কবি কনিষ্ঠ পুত্রটির উল্লেখ করেছেন সমী বলে।
কখনো সমী ঠাকুর। কবি জানতেন যে তাঁর দীপ্তি সমীন্দ্রের মধ্যে অনেকখানি ছিল। সমীর মৃত্যুর 2 মাস পরে কবি লিখেছিলেন, ঈশ্বর যাহা দিয়াছেন তাহা গ্রহণ করিয়াছি, আরও দুঃখ যদি দেন তো তাহাও শিরোধার্য করিয়া লইব, আমি পরাভূত হইব না। সমী সম্পর্কে মীরাদেবী লিখেছিলেন, সমী কতকটা বাবার গুণ পেয়েছিল, মনে হয় বড় হলে ও ঠিক বাবার মতো ভালো অভিনয় করতে পারত। শান্তিনিকেতনে বালক সমীন্দ্রই প্রথম ঋতু উৎসবের আয়োজন করে। সমী সেজেছিল বসন্ত, গাইল একই লাবণ্যে পূর্ণ প্রাণ। কবি লিখেছেন, সমী প্রায় একই লাবণ্যে পূর্ণ প্রাণ গেয়ে বেড়াচ্ছে, সূর্যে খুব বিশুদ্ধভাবে প্রয়োগ করছে সত্যের অনুরোধে, তা আমি বলতে পারি না। সমীন্দ্রনাথ অসুস্থ শুনে রবীন্দ্রনাথ ছুটলেন মুঙ্গেরে। তখনও শেষ সংগ্রাম চলেছে সমীন্দ্রের প্রাণ বাঁচানোর, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল। সমীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ ট্রেনে করে যখন ফিরছিলেন, বাইরের প্রকৃতি দেখতে দেখতে এক অসীম সান্ত্বনা তার মনে উপলব্ধি হয়ে এলো। কবি লিখেছেন, সমী যে রাত্রে গেল, তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে, সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। এই উপলব্ধির হাত ধরেই যেন সমী চলে যাবার পরে তার গান তার মনে আসে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। সমী চলে যাবার পরে রবীন্দ্রনাথ সেই দুঃখ উত্তীর্ণ হবার জন্য লিখলেন, অন্তর মম বিকশিত করো। ভেবে দেখুন, কোথায় থেকে কোন গভীরে চলে যাচ্ছেন তিনি। পুত্রহারা পিতা শোক পেরিয়ে যাওয়ার জন্য লিখছেন, অন্তর মম বিকশিত করো। অন্তর মম বিকশিত করো, অন্তর তরসে, অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর
রবীন্দ্রনাথের প্রথম সন্তান বেলা মাধুরীলতা অনিন্দ সুন্দর। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি অপরূপ সুন্দরী ছিলেন। ছেলেবেলা থেকেই সেই জন্যেই বাড়ির সকলের কাছে থেকে প্রচুর আদর পেতেন, সকলের প্রিয় ছিলেন। এই বেলার ছায়া ধরেই বাংলা সাহিত্যের স্মরণীয় শিশু চরিত্র মিনির জন্ম। সকলেই বেলার রূপের প্রশংসা করেছে। ইন্দিরা দেবী বলেছেন, বেলা যেন মোমের পুতুলের মতো হয়েছিল। বেলার বিয়ে হয়েছিল কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎ কুমারের সঙ্গে। এই বিয়ে দিয়ে রবীন্দ্রনাথ খুব খুশি ছিলেন। বন্ধু জগদীশচন্দ্র বিয়ের সময় মজা করে লিখলেন, তোমার মিনির বিবাহ হইল, কাবুলিওয়ালা তাহাতে উপস্থিত থাকিতে না পারিয়া অত্যন্ত দুঃখিত আছে। মাধুরীলতা তাঁর অল্প বয়সেই মায়ের মৃত্যু, বোন রেণুকা এবং ভাই সমীর মৃত্যু শোকের আঘাত সহ্য করেছে। কে জানতো যে তাকেও চলে যেতে হবে অকালে। 1917 সালের মাঝামাঝি রোগ ধরা পড়ল বেলার। রবীন্দ্রনাথ চিঠিতে লিখলেন, আমার বড় মেয়ে মাধুরীলতাকে ক্ষয় রোগে ধরিয়াছে, সেই জন্যে উদ্বিগ্ন আছি। রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রকে লিখেছিলেন, বেলাকে ছেড়ে বেশি দূর যাতায়াত চলবে না। অধীর হয়েছিলেন আরেকজন, পরিবারের বিদেশি বন্ধু C.F. অ্যান্ড্রুজ। লিখেছিলেন তিনি রবীন্দ্রনাথকে, তুমি যখন কথা বলো তখন তোমার চোখের চাহনিতে ধরা পড়ে বেলা তোমার সর্বস্ব, তুমিও তার কাছে তাই। 1918 সালের গ্রীষ্মকাল, কবি আসেন রোজ সকালে, মেয়ের কাছে এসে হাত ধরে বসেন। পিতার হাতটি নিজের হাতের মুঠোয় ধরে বেলা বলেন, সেই ছেলেবেলার মতো, বাবা গল্প বলো, বাবা গল্প শোনাও। তারপর এলো সেই 2রা জ্যৈষ্ঠ 1325। দেখা করতে গিয়ে অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে গাড়িতে ফিরে এলেন রবীন্দ্রনাথ। সঙ্গে প্রশান্তচন্দ্র মহালনবিশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমি পৌঁছবার আগেই সব শেষ হয়ে গেছে। নীরবে কবি ফিরলেন জোড়াসাঁকো বাড়িতে, তাঁর ঘরে। ভেতরের এক নিস্তব্ধ শক্তির সঙ্গে মৃত্যুর মুখোমুখি হলেন। সেদিনই সন্ধেবেলায় জোড়াসাঁকোয় বিচিত্রার বৈঠক। কবি জানালেন, তাঁর শোকের জন্যে ব্যবস্থার কোনো বদল হবে না। রেণুকা চলে গেলে কাব্য সৃষ্টি নেই, তেমনি সমীন্দ্র চলে যাবার পরেও আমরা তেমন কাব্য সৃষ্টি পাই না। কিন্তু বেলা যখন চলে গেল তখন সৃষ্টি হলো পলাতকা। পলাতকাতে আমরা বেলা চলে যাবার ছায়া দেখতে পাই। একটি কবিতা শোনাই আপনাদের। ডাক্তারে যা বলে বলুক নাকো, রাখো রাখো খুলে রাখো, শিওরের ওই জানালা দুটো, ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। এর মধ্যে কন্যার অভিমানের সুর পাই আমরা, পিতা রবীন্দ্রনাথকেই আমরা পাই যখন আমরা পড়ি। হঠাৎ আমার হলো মনে, শিবের জটার গঙ্গা যেন শুকিয়ে গেল অকারণে, থামল তাহার হাস্য উছল বাণী, থামল তাহার নৃত্য নূপুর ঝরঝরানি, সূর্য আলোর সঙ্গে তাহার ফেনার কোলাকুলি, হাওয়ার সঙ্গে ঢেবের দোলাদুলি, স্তব্ধ হলো এক নিমেষে, বিজু যখন চলে গেল মরণ পারের দেশে, বাপের বাহুর বাঁধন কেটে। রবীন্দ্রনাথ ইংল্যান্ডে বন্ধু রদিনস্টাইনকে চিঠিতে লিখেছিলেন বেলার মৃত্যুর কথা। একথা আমি কারো কাছেই সাধারণত বলি না। তারপর তিনি লিখছেন, কি সুন্দর ছিল সে, তরুণী সুন্দরী মাধুরীলতা। ভালোবাসত ফুল, জীবজন্তু, শিশুদের প্রতি ছিল তার নিবিড় মমতা। প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হতো। শি ওয়াজ এক্সেপশনালি বিউটিফুল ইন বডি অ্যান্ড মাইন্ড। রবীন্দ্রনাথ মৃত্যুর আঘাতের সামনে দাঁড়িয়ে যেন ভাবেন, মানুষের কাছে যাওয়া আসা ভাগ হয়ে আছে। তাই তিনি বলেন, আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ, যে সমুদ্রে আছে নাই, পূর্ণ হয়ে রয়েছে সমান।
রবীন্দ্রনাথের চলে যাবার তারিখ 22শে শ্রাবণ। আমাদের চিরসখা চলে গেছেন 22শে শ্রাবণ। কিন্তু রবীন্দ্রনাথের নিজের জীবনেও এসেছিল আরেক 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের একমাত্র দৌহিত্র কন্যা মীরা দেবীর সন্তান নীতীন্দ্রর বয়স যখন 20 বছর, তখন রবীন্দ্রনাথ তাকে ইউরোপে পাঠান ছাপার কাজ শিখতে, প্রকাশনা শিল্প আয়ত্ত করতে। সেখানে ধরা পড়ল নীতীন্দ্র যক্ষা রোগে আক্রান্ত হয়েছেন। 30-এর দশকের গোড়াতেই রবীন্দ্রনাথ ফিরে এসেছেন রাশিয়া ভ্রমণ সেরে। 2 বছর পরে গেছেন পারস্যে। দেশে দেশে তাঁর ঘর যেন তিনি খুঁজে নিচ্ছেন। 70 বছরের জন্মদিনের উৎসব হয়ে গেছে বিপুল সমারোহে। মন ভালো থাকার অনেক কারণ ঘটে গেছে। সেই সময়ই এলো অসুস্থতার খবর। কবি উদ্বিগ্ন হলেন। রবীন্দ্রনাথের সুহৃদ C.F. অ্যান্ড্রুজ তখন গান্ধীজির সঙ্গে ইংল্যান্ডে। তাকে খবর পাঠালেন রবীন্দ্রনাথ। C.F. অ্যান্ড্রুজ দ্রুত তার কাজ শেষ করে চলে গেলেন জার্মানিতে। নিয়মিত খবর পাঠাতে লাগলেন রবীন্দ্রনাথকে। ডাক্তাররা চেষ্টার কোনো ত্রুটি করলেন না। নিতু তখন জার্মানিতে, তার চিকিৎসা চলছে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্ল্যাক ফরেস্টে। গ্যালোপিং টিবি। সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে, তবু নিতু লড়াই চালিয়ে যাচ্ছে। 6 আগস্ট, 21শে শ্রাবণ, মৃত্যুর আগের রাতে নিতু চঞ্চল হয়ে উঠেছিল। সারাক্ষণ অক্সিজেন চলছে। মীরা দেবী নিতুকে দুধ খাওয়াতে চাইলেন। নিতু বলল, মা, আমি কাল দুধ খাবো। পরের দিন সকাল, 22শে শ্রাবণের সকাল। দেনা পাওনা সব মিটে গেছে। মৃত্যু এসে ছুঁয়ে গেছে নীতীন্দ্রকে। স্কমবার্গ থেকে, জার্মানির স্কমবার্গ থেকে অ্যান্ড্রুজ চিঠি লিখছেন রবীন্দ্রনাথকে। অসাধারণ এক চিঠি। সমাধিস্থ করা হয়েছে নীতীন্দ্রকে, সেই সম্পর্কে তিনি রবীন্দ্রনাথকে লিখছেন। এই গ্রামের মানুষ যেখানে শেষ আশ্রয় পায়, সেই সমাধিক্ষেত্রে নিতুকে রেখে এসেছি। সব কাজ সারা হলো। চারিদিক থেকে প্রকৃতির রূপ এমন করে আর কোথাও খোলেনি। সামনে পাইনের বন, বাতাস গান গেয়ে চলেছে ক্রমাগত। ঠিক এরই মধ্যে নিতুর মরদেহ শায়িত হলো। ফুটে ওঠা ফুলে তার সমাধি ঢেকে গেছে। পায়ের দিকে একটি ছোট গাছের কচি শাখা দুলছে। গরমের দিনে এতে ফুল ফুটবে। এখন লাল ফল পাখিদের তৃপ্ত করছে। দূরে উপত্যকার শেষে ছড়িয়ে রয়েছে শ্যামল বনাঞ্চল, আর তার নিচে পাহাড়ের সংলগ্ন গ্রামের গির্জার চূড়া দেখা যাচ্ছে আকাশের গায়ে। তোমার নিজের হাতের একটি লেখা সম্বলিত নন্দলালের পরিকল্পনায় একটা পেতলের আবরণ এই সমাধির জন্যে চাই। সেই স্মারকলিপিটি জার্মানির বুকে 2 দেশের মানুষের ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে। রবীন্দ্রনাথ মীরাকে লিখলেন, নিতুকে খুব ভালোবাসতুম। তাছাড়া তোর কথা ভেবে প্রচণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে। কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। অনেকে বললে, এবারে বর্ষামঙ্গল বন্ধ থাক আমার শোকের খাতিরে। আমি বললাম, সে হতেই পারে না। আমার শোকের দায় আমিই নেব। বাইরের লোক কি বুঝবে তার ঠিক মানেটা? নিতুর প্রসঙ্গেই লেখা হয়েছিল বিশ্ব শোক। বিশ্ব শোকে রবীন্দ্রনাথ লিখছেন, দুঃখের দিনে লেখনীকে বলি, লজ্জা দিও না। সকলের নয় যে আঘাত, ধরো না সবার চোখে। ঢেকো না মুখ অন্ধকারে, রেখো না দ্বারে আগল দিয়ে। আমাদের মনে পড়ে সেই গান, দুঃখ আমার অসীম পাতার, পার হলো যে পার হলো। একের পর এক স্বজন বিয়োগ কবিকে কাতর করেছে, কিন্তু পরাজিত করতে পারেনি। তার চেতনা যেন বিবর্তিত হয়েছে এই মৃত্যুর অভিজ্ঞতার সামনে বারে বারে এসে। যা ঘটবার ছিল না জীবনে তাই ঘটেছে। তবু কবি স্থির বিশ্বাসে বলতে পেরেছেন, যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি। যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। এই সহজ মনে স্বীকার করে নিতে তিনি পারেন।
কেননা তিনি জানেন শেষ বলে তো কিছু নেই। তার এই উপলব্ধির নাম হওয়া উচিত মৃত্যুঞ্জয়। তার গভীর সত্যের উচ্চারণ শেষ নাহি যে, শেষ কথা কে বলবের, যে মর্মবাণী তা সঞ্চারিত হোক আমাদের সত্যকাম জীবনে জীবনে, আমাদের সকলের অন্তরে অন্তরে। চোখে ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে শুনলেন বলে। আর কৃতজ্ঞতা জানাই বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদকে, আমার মাস্টারমশাই রমাপ্রসাদ বাবুকে। আর আমার আন্তরিক ধন্যবাদ, একটা কথা না বললে আজকের এই অনুষ্ঠান শেষ হবে না। তা হচ্ছে ইমনকে, আমাদের কোনো রিহার্সাল হয়নি। আমি কি বলবো ইমন জানে না, ইমন কি গান গাইবে শুধু আমরা সেটা কথা বলে নিয়েছিলাম। আমার সঙ্গে জীবনে আজ প্রথম ইমনের দেখা হলো এই মঞ্চে, আমাদের এই অনুষ্ঠান। যদি ত্রুটি ঘটে থাকে মার্জনা করবেন। একটা ছোট্ট কথা না বলে আমি পারছি না, সেটা হচ্ছে যে আমি ভীষণ আজকে টেন্স ছিলাম, সাংঘাতিক। আমি স্টেজে এখানে ওঠার আগেই বাবাইদাকে বলছিলাম, আচ্ছা এনিওয়ে বাবাইদা আমাদের সঙ্গে তবলায় সহযোগিতা করেছে এবং সুতনু ইসরাজে। আমি বাবাইদাকে বলছিলাম না আমার হাত পা কাঁপছে, তার কারণ প্রথমত পঙ্কজদা এবং সামনে আপনারা সবাই। আমি যদি কোথাও ভুল করে থাকি আমাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ। আজকের রবি সন্ধ্যার প্রধান বক্তা পঙ্কজ আমাদের সবাইকে মুগ্ধ করেছে এবং আমরা মুগ্ধ হয়েছি ইমন চক্রবর্তীর অনবদ্য সঙ্গীত পরিবেশনায়। বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের তরফ থেকে আমি প্রথমেই ইমনকে ধন্যবাদ জানাবো, পঙ্কজকে জানাবো প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পঙ্কজ আমাদের একজন, ও আমাদের থেকে আলাদা নয়, আমাদের সুখ দুঃখের সাথী, সবসময় আমাদের সঙ্গে আছে। আমার বিশেষ করে আজকে পঙ্কজ তার বক্তব্যটাকে যেভাবে সাজিয়েছে, হ্যাটস অফ। আমি নিজে ৭৮ বছরের বৃদ্ধ হয়েও এত মুগ্ধ হয়েছি যে বলতে পারবো না। ইমনকে ধন্যবাদ, তার সহশিল্পী যারা ছিলেন তাদের ধন্যবাদ। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আগামী রবিবার ২০শে নভেম্বর বিকেল ৪টে শ্রী অরবিন্দ স্মারক অনুষ্ঠান শুরু হবে ৪টের সময়। ৪টের সময় শুরু হবে প্রসঙ্গ শ্রী অরবিন্দ মননে এবং অগ্রভাবনা এবং পরিষদে সাম্প্রতিক শ্রী অরবিন্দ চর্চা। আলোচকদের মধ্যে আছেন অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য এবং অধ্যাপক দিলীপ কুমার রায়। নির্ধারিত রবিসন্ধ্যা বক্তৃতা আগামী রোববার যেটা আসছে সেটা হচ্ছে শ্রী অরবিন্দের থিওরি অফ এক্সিস্টেন্স, বক্তা অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য। আপনাদের সকলের আমন্ত্রণ রইল, বাইরে চায়ের আয়োজন আছে।
বহুদিন ধরে ইচ্ছে ছিল পঙ্কজদার সঙ্গে একটা অনুষ্ঠান করব, এবং পঙ্কজদাকে আমি নিজেই বলেছিলাম যে দাদা আপনার সঙ্গে আমার ভীষণ ওই ছোটোবেলার নস্টালজিয়া আর কি, মানে ছোটোবেলা থেকে দূরদর্শনের পর্দায় পঙ্কজদাকে দেখে দেখে কীরকম একটা, যখন ফেসবুকে খুঁজে পেলাম তখন এই লোকটা ছাড়তে পারিনি। বহুদিন পরে, প্রায় 1-1.5 বছর পরে পঙ্কজদা আমাকে এই প্রস্তাবটা দেন, এবং একেবারেই আজকে যারা দর্শক শ্রোতারা ছিলেন, বিদগ্ধ জনেরা সবাই ছিলেন, এবং তাদের সামনে রবীন্দ্রনাথের গান গাওয়া, এবং শুধু এসরাজ এবং তবলা সহযোগী, এটা বহুদিন বাদে করলাম। কারণ অন্যান্য গান আমি গেয়ে থাকি, লোকগান গেয়ে থাকি, কিন্তু শুধু রবীন্দ্রনাথের গান বহুদিন বাদে একটা অনুষ্ঠানে গাইলাম। আমি আপ্লুত, আমি আনন্দিত, এবং আমি চেষ্টা করব আরও বেশি করে রবি ঠাকুরের গানের সঙ্গে জড়িয়ে থাকতে। সবাই খুব ভালো থাকবে। আমি বলছি এটা তুমি বাউল রঙে দিটা না তাই না তুমি আমাদের দুজনের এই যে ছবি, তুমি আমাদের দুজনের একসঙ্গে একটা ছবি, হ্যাঁ হ্যাঁ, ও তো গান গায়, বল তোমার নাম বলে আরো পূর্বী রায়। পঙ্কজ এদিকে তাকাও প্লিজ সিঙ্গারাটা খেয়ে নিই। তুমি এবার ঠিক আছে, হাঁটা হাঁটায় সবাইকে ফেসবুকে দিতে হবে কিন্তু, হ্যাঁ ফেসবুক ঠিক আছে? আর আমার খালি চোখ বুঝে যায়। না, আমি দিয়ে দেবো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। সরি, আমি না ব্যাপারটা ইনভলভ হয়ে যাই, আমি মাঝখানে নিজে এগোতে পারছি না, হ্যাঁ বলে ইনভলভ হয়ে গেছি। আর আমি ভুলে গেছি যে অনুষ্ঠান করছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ এবং আমি যখন রবীন্দ্রনাথের জীবনের সেই দিনগুলো নিয়ে বিষ্ণু বলছিল, ওইগুলো আমার এগোতেই আমি স্টেজে পারবো না, এত বেশি ইনভলভ হয়ে যে আমি খুব পরে একটু লজ্জা পেলাম। শুনে অনেকে শুনে অনেকে এ বলেছিল, রাম, এটা নয়, কোথায়? এটা আমি কোনটা খাচ্ছি বাটো না। কোনটা দাঁড়া ছবি তুলবো তুই ফেসবুকে আমার সঙ্গে আছিস, দেখবেন হ্যাঁ নিশ্চয়ই তো সব পাই হচ্ছে বিরাট কর্তা, কুলজিয়ানের কর্তা, আমি দাদার ফেসবুক থেকে নিয়ে হচ্ছে নেবো। আমাদের ওই তোমার ডক্টর শিবাজি বসু ভাই। ও অপালাদির, হ্যাঁ ও আমি একটু বেছে দেবো আপনাকে, আপনি সেটা দেবেন। এই যে এই ছবিটা দিতে না, এটা ও অপালাকে কিন্তু বলা হয়নি, অপালাকে বললেও নিশ্চয় ওখানে নেই সাউথ আফ্রিকাতে ও সাউথ আফ্রিকাতে শিবাজি আছে। না সব সাউথ আফ্রিকা এই মুহূর্তে এটা পাঠাবো আচ্ছা আমি একটু বেরিয়ে যাই, পঙ্কজদা আমি বেরিয়ে যাই। শর্মিষ্ঠা দি, আসছি। শোনো শর্মিষ্ঠা, ওকে অলোককে একটু টাকা দিতে, তুমি তুমি একটু সঙ্গে থাকো না, তুমি একটু সঙ্গে থাকো। মাঝে মাঝে তবু দেখা দরকার দুটো চোখ না, কিন্তু অন্য ব্যাপার ছিল, এটা কিন্তু মানে এটা কিন্তু কোনো একটা প্রিয়জনের মৃত্যুর অনুষঙ্গে লেখা নয়। নয় সেই জন্য উনি যখন সব সময় দেখতে চাইছে তাদেরকে ওই জন্য আমি কোনো অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, ব্যাপারে জানি না। right, হ্যাঁ। আমি ঐতিহাসিকভাবে, যেমন ধরুন ঠিক, প্রত্যেকটা ঠিক, ক্ষেত্রে absolutely, একটা মৃত্যু ঠিক। ঘটছে, তার সঙ্গে তো তার গানের সঙ্গে অনুষঙ্গ। গান। উনি একদম দুঃখটা পেরিয়ে related, যাওয়ার related, চেষ্টা করছেন, related। কবিতা লিখে, চিঠিতে মন্তব্য করে, গান লিখে, অথেন্টিক অত্যন্ত অথেন্টিক লেখা হ্যাঁ একদম অথেন্টিক। অথেন্টিক লেখা সেই জন্যে আমি could be কোনো sent to Harvard. নিজের কিছু এখানে আরোপ করি না না, রবীন্দ্রনাথ যেখানে পুরোটাই নিজে একটা- লিখেছেন, হ্যাঁ, প্রত্যেকটাই। আর তাছাড়া আমার না না ঠিকই, এ তো হবেই হবেই হবেই। হ্যাঁ, না, হবেই একদম হোয়াইট ন্যাচারাল। দিল্লি যাওয়ার আগে তো পারে না 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 না, এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। না না, আমি তো এটাই একদম মানে রবীন্দ্রনাথের চলে যাওয়া নিয়ে আমি কোনো অনুষ্ঠান করতে পারি না। আমি গেলেই তো এত ইয়ে হয়ে পড়ি না, আমি আর পারবো না। আমাকে শর্মিষ্ঠা অনেকবার বলেছি, ইভেন আমি বক্তৃতা করতে গিয়ে